দেই আপনার যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আনসার ছিল ওটা ঠিক আছে, গুড নিউজ, সো ওয়েল ডান অন দ্যাট। আপনার রাইটিং টাস্ক 1টা মোটামুটি ভালো হয়েছে, বাট আরো বেটার করতে হবে। আপনার গ্রামাটিক্যাল বিষয়গুলো ঠিক করতে হবে এবং হাইলাইটিং পয়েন্টগুলো আর একটু ভালো করে শিখতে হবে। ঠিক আছে, কি ফিচারগুলো আর একটু ভালো করে শিখতে হবে। সো লেটস সি আমরা কোথায় কোথায় ভুল করেছি। ওকে, সো ফার্স্ট সেন্টেন্সে দেখেন দ্য বার চার্ট ডেপিক্টস লিখেছেন, এটা হয়তো ভুলে লিখেছেন, এটাতে কি ভুল হয়েছে বলেন তো? এখানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে ভুল হয়েছে, তো সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো সাবজেক্ট দেখবেন আপনার যখন প্লুরাল হবে তখন ভার্বের সাথে এস বসবে না, আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস বসবে। ওকে, সো সিন্স এখানে হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ভার্বের সাথে এস ব্যবহার করেছি, অ্যান্ড অফকোর্স আমরা ফার্স্ট লাইনে অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি, বাট রিমেম্বার আমাদের এখানে সাবজেক্টে প্লুরাল, বার চার্টস, এখানে হচ্ছে আপনি চার্টস লিখেছেন, ঠিক আছে, সেটা প্লুরাল হয়ে গেছে, এটার জন্য আপনার ভার্বটা ডেপিক্ট হতো। বাট এখানে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে যে আপনি চার্টস লিখেছেন, এখানে কিন্তু একটা চার্ট, যদিও একটা চার্টের মধ্যে অনেকগুলো বার আছে, বা চার্ট কিন্তু একটাই। ঠিক আছে, যদি আরো চার্ট থাকতো এটার পাশে ঠিক একই রকম আরেকটা চার্ট দিয়ে দিত তাহলে আপনি বলতেন চার্টস, বাট যেহেতু এখানে চার্ট একটাই সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দ্য বার চার্ট ডেপিক্টস। ঠিক আছে, আচ্ছা, সো আমি এটা একটু লিখে দিই। Okay, so this is very important. Then আপনার the bar chart depicts a quantity of visitors. কোয়ান্টিটি অফ ভিজিটার্স হবে না, কোয়ান্টিটি শুধুমাত্র নন লিভিং থিংস বা জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মানুষের ক্ষেত্রে বা যে কোনো পশু প্রাণী মানে যাদের প্রাণ আছে যে কোনো প্রাণী বা মানুষের ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে গ্রামার ডিসকাশনে দেখব। সো রিমেম্বার কোয়ান্টিটি বলা যাবে না, আপনি বলতে পারেন নাম্বার অফ ভিজিটার্স। ঠিক আছে, অ্যামাউন্টও বলা যাবে না, অ্যামাউন্টও হচ্ছে আপনার আনকাউন্টেবল থিংসের বেলায় হবে, মানুষের বেলায় বা কোনো প্রাণীর বেলায় হবে না। Okay, so this is also wrong. Who have explored to the National Gallery লিখেছেন, ফার্স্টলি তো আপনার এক্সপ্লোরের পরে কখনো টু হবে না, ভিজিট আর এক্সপ্লোরের পরে কখনো আমরা টু লিখবো না। ওকে, সো এটা আপনারা ডায়েরিতে লিখে ফেলেন, আমি এই পর্যন্ত যা যা বলেছি ডায়েরিতে লিখে ফেলেন। এক্সপ্লোরের পরে বা ভিজিটের পরে কখনো টু হবে না, অ্যান্ড ন্যাশনাল গ্যালারি স্পেলিং ভুল, TIO হবে, সো লেখার পরে একটু চেক করে নিলে ভালো হয়। দেন ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্টস মিউজিয়াম, আচ্ছা মিউজিয়ামের নাম যেভাবে লেখা আছে ওভাবেই আমাদেরকে লিখতে হবে, অ্যালবার্ট মিউজিয়াম, অ্যালবার্টের পরে এস হবে না, না হলে এই নামেও ভুল থাকলে মার্কস যেতে পারে। সো রিমেম্বার লেখার পরে খুব ভালোভাবে আমরা স্পেলিং গুলো চেক করে নিব। আচ্ছা, সো ফার্স্ট সেন্টেন্সে আর কোনো ভুল নাই, আপনার লেখাটা এমনি ঠিক আছে, সো ইট ইজ ভেরি নাইস, আপনি অ্যাডভান্স ইংলিশ ইউজ করেছেন, ওয়েল ডান ফর দ্যাট। Then we have primarily the National Gallery was, gallery spelling of ভুল, the National Gallery was visited by only 7 million people, but the number increased drastically, that is more than 15 million. No, ইনক্রিজের পরে দ্যাট ইজ মোর দেওয়া যাবে না, ইনক্রিজের পরে হয় বাই দিতে হবে না হলে টু দিতে হবে। কতখানি ইনক্রিজ করেছে যদি বলেন তাহলে বাই হবে, আর যদি কততে ইনক্রিজ হয়ে গেছে তাহলে টু হবে। ফর এক্সাম্পল এখানে লিখেছেন দ্য নাম্বার ইনক্রিজ ড্রাস্টিকলি by more than 15 million in 2012. 2012 আচ্ছা আমরা একটু দেখি ন্যাশনাল গ্যালারিতে কি হয়েছে 2012 এ, 15 মিলিয়নের উপরে গেছে, and 2007 এ ছিল 5 মিলিয়নের একটু বেশি।
Okay, so আপনি বলেছেন by that is more than 15 million. Okay, হ্যাঁ 15 মিলিয়নের বেশি বেড়ে গেছে, ঠিক আছে। সো আপনি বলতে পারেন যে increase drastically to more than 15 million হবে তাহলে, বিকজ 15 মিলিয়নের বেশিতে চলে গেছে, ঠিক আছে। কতখানি বেড়েছে ওটা বলেন নাই, বলেছেন কততে চলে গেছে, সো টু মোর দ্যান হবে, এটা আমি লিখে দিচ্ছি। এটা আই থিঙ্ক লেখা হয় না এখানে, না? তো আমি এখানে দেখেন আপনার মিস্টেকস গুলো লিখে দিয়েছি, নিচের টুকু পড়বেন, ভালো করে নিচে পর্যন্ত পড়বেন, তাহলে এটা মনে থাকবে। সো রিমেম্বার যে ইনক্রিজ টু মোর দ্যান, তারপর আপনি যেটা লিখেছেন। ওকে, সো বাই কখন হবে, টু কখন হবে, এটাও আমরা একটু পরে আরো আলোচনা করব। দেন দেখেন এখানে হচ্ছে আপনি বলেছেন যে আলবার্ট অন কন্ট্রারি না অন দ্য কন্ট্রারি হবে, দা হবে। ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম এক্সপেরিয়েন্স, আচ্ছা এখানে কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে বিকজ আপনি ইয়ার মেনশন করেছেন। ওকে, সো ইয়ার মেনশন করলে অলওয়েজ আপনাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। যেমন আপনি ফার্স্ট প্যারাতেও পাস্ট টেন্স ইউজ করেছেন এক্সপ্লোরড, কারণ ইয়ারটা আগের ছিল, প্রেজেন্ট ইয়ার না। সো প্রেজেন্ট ইয়ার না হলে আগের ইয়ার হলে পাস্ট টেন্স ইউজ করতে হবে। আর যদি ফিউচার ইয়ার দিয়ে দেয় তাহলে ফিউচার টেন্স ইউজ করতে হবে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার টেন্সটা অনেক ইম্পর্টেন্ট সব জায়গায়। Then a significant number of visitors in 2007 later declined slightly হবে। ওকে, এখানেও ডি হবে, ইডি হবে লাস্টে। দেন among three museums, তিনটা মিউজিয়াম হলে এস হবে সাবজেক্টের সাথে। we know that Victoria and Albert Museum losses visitors, না lost visitors, কারণ past tense যেহেতু আমরা দেখছি ঘটনাগুলো ঘটছে, তো past verbটাই ইউজ হবে। but again started to gain explorer which is increasing gradually over the next 2 years, is হবে না was increasing হবে, because past tense এ সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, ব্রিটিশ মিউজিয়াম হ্যাজ এক্সপিরিয়েন্সড আ ফলেন, এখানেও ইডি হবে এক্সপিরিয়েন্স এর সাথে, আ ফলেন নাম্বার অফ পিপল বিটুইন 2008 to 2010। এন্ড লাস্ট লাইনে বলেছে ন্যাশনাল গ্যালারি, গ্যালারি স্পেলিংটা ভুল। ওকে, ওভারঅল আপনি অ্যাডভান্স ইংলিশ ইউজ করেছেন, সেটার জন্য আপনাকে ওয়েল ডান বলবো। এটা অনেক ইম্পর্টেন্ট, এটার জন্য আপনি মার্কস পাবেন। বাট মার্কস যেটাতে হারাবেন আপনার হচ্ছে স্পেলিং, গ্রামাটিক্যাল এররে, অ্যান্ড অবশ্যই আপনার ফিচার্সগুলা ঠিক মতো না লেখার কারণে। কি ফিচার্সগুলো, এটাতে একটু আমরা তাহলে দেখি কি ফিচার্সগুলো কি হতে পারে। সো ফার্স্টে হচ্ছে আপনাকে বলতে হবে ন্যাশনাল গ্যালারিজ পপুলারিটি। এখানে হচ্ছে আপনি বলতে পারেন কোনটা সব থেকে বেশি পপুলার, কোনটা সব থেকে বেশি কম পপুলার। যখন দেখবেন যে আপনাকে ভিজিটর নাম্বার কথা বলছে বা তো ডিমান্ডের কথা বলছে, তখন আপনি পপুলারিটি শব্দটা ব্যবহার করতে পারেন। তাহলে একটু ডিফারেন্ট কিছু বলা হয়, শুধুমাত্র যে এখানে এক্স্যাক্টলি যে নাম্বার নিয়ে কথা বলবেন তাহলে একটু বোরিং শোনাতে পারে। অবশ্যই নাম্বার নিয়ে কথা বলতে হবে, এটা তো মেইনলি আপনার কাছে চাবে, বাট আপনি একটু ভেরিয়েশন যদি আনতে চান সেন্টেন্সে তাহলে আপনি পপুলারিটির কথা বলতে পারেন, যেহেতু আমরা দেখছি যে কোনটা সব থেকে বেশি পপুলার, কোনটা সব থেকে কম পপুলার। ওকে, যেহেতু ন্যাশনাল গ্যালারিটা সব থেকে বেশি পপুলার, আপনি এটা বলতে পারেন ন্যাশনাল গ্যালারিটা সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে 2012-এ অ্যাজ অপোজ টু 2007, যেটা কিনা সব থেকে কম পপুলার ছিল 2007-এ, তাই না? সো এই কম্প্যারিজনটা আপনি দিতে পারেন খুব ইজিলি। অ্যান্ড ট্রেন্ড লাইনটা আপনি দেখাবেন সবার আগে, চেষ্টা করবেন ওভারভিউতে। আপনাকে বলেছি না ফরম্যাটে সবার আগে আপনার ইন্ট্রোডাকশনের উপর ওভারভিউ দিতে হবে, আমরা ওই দিন লাস্ট রাইটিং ক্লাসে শিখেছি, রাইট? সো আমাদের ওভারভিউতে প্রথমে যেটা চলে আসবে ট্রেন্ড লাইন, মানে এখানে ট্রেন্ড দেখে কি বোঝা যাচ্ছে এটা একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে আইডিয়া দিয়ে দিতে হবে। যেমন কি আপনি প্রথমে বলতে পারেন যে ন্যাশনাল গ্যালারি আর ভিক্টোরিয়া আলবার্ট ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে পার্থক্যটা কি দেখা যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন ন্যাশনাল গ্যালারিতে হচ্ছে আমরা দেখেছি যে 2007 থেকে 2012 পর্যন্ত এটা কনস্ট্যান্টলি বেড়ে গেছে, রাইট? স্টেডি রেটে না বাড়লেও
কনস্ট্যান্টলি বেড়ে গেছে, আপওয়ার্ড একটা ট্রেন্ড দেখা গেছে। সো ন্যাশনাল গ্যালারি হ্যাজ seen an upward trend since 2007 to 2012 in terms of visitor numbers. এটা আপনি লিখতে পারেন, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড, বাট এটার সাথে আপনি কম্পেয়ার করবেন কাকে? ভিক্টোরিয়া আর ব্রিটিশ মিউজিয়ামকে, রাইট? সো এই দুইটা কি অপোজিট ডিরেকশনে গেছে নাকি সেম ডিরেকশনে গেছে? আপনি অন্যগুলোর সাথে সিমিলারিটি বা কম্প্যারিজন, মেইন সিমিলারিটি বা মেইন কম্প্যারিজনটা বের করার চেষ্টা করবেন, ট্রেন্ডটা বের করার চেষ্টা করবেন। সো আমরা যদি ভিক্টোরিয়াতে তাকাই, তাহলে 2007 2008-এ ভিক্টোরিয়া বেশি ছিল, বেশি পপুলার ছিল, বাট এটার পপুলারিটি আস্তে আস্তে 2009 থেকে 10-এ কমে আবার 2011-এর থেকে বেড়ে গেছে। সো ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে মাঝখানের দুইটা ইয়ারে কম ছিল, বাট বাকি দুইটা ইয়ারে এটা বেশি ছিল। আর ব্রিটিশ মিউজিয়ামেও দেখা গেছে যে 2007 থেকে 2008-এ এটা কমে আবার 2009 থেকে এটা বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম আর ব্রিটিশ মিউজিয়াম, এই দুই ধরনের মিউজিয়ামটা আমাদের কিন্তু একই ট্রেন্ডে, অলমোস্ট সিমিলার ট্রেন্ডটা দেখতে পেয়েছি ইন টার্মস অফ ভিজিটর নাম্বারস। কিভাবে? দেখেন, ব্রিটিশ মিউজিয়ামের লাইনটা যদি আপনি, লাইনের শেপটা যদি চিন্তা করেন, তাহলে এটা একটা ইউ শেপড ট্রেন্ডে গেছে। আর ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামেরও একই অবস্থা, একটা ইউ শেপড ট্রেন্ড তৈরি হয়েছে, আপনি যদি লাইনের শেপটার দিকে তাকান, ঠিক আছে। সো আমরা বলতে পারি আপুর মনে হয় আজকে নেটে প্রবলেম দিচ্ছে। আচ্ছা আপু, কতখানি শুনতে পেরেছেন? আপু শুধু যে ট্রেড লাইন গুলো আপু বলছিলেন, ট্রেড লাইন গুলো। জি আপু, ট্রেন্ড লাইন আমরা ওভারভিউ নিয়ে কথা বলছি, হ্যাঁ। আচ্ছা আমাকে বলেন তো ফরম্যাটটা কি হবে? আমরা ফরম্যাটের দিকে যদি আবার তাকাই, ফরম্যাটে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন, আপনি ইন্ট্রোডাকশনটা ভালো মতো দিয়েছেন, এটাতে আপনি মার্কস পাবেন। সেকেন্ড প্যারাতে আপনার ওভারভিউ হবে, তাই না? সো ওভারভিউতে আপনি কি লিখেছেন? ন্যাশনাল গ্যালারি কত মানুষ ভিজিট করেছে, এটা না। ওভারভিউতে আপনার কি দিতে হবে? ওভারভিউতে আপনার অবশ্যই যেটা দিতে হবে, আপনার ট্রেন্ড লাইনটা বলতে হবে। ওকে, আমি হচ্ছে এক্সাম্পলটাও লিখে দিচ্ছি। আই থিঙ্ক ন্যাশনাল গ্যালারিটা ডিফারেন্ট ছিল, তাই না? ন্যাশনাল গ্যালারি হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড দেখেছে। আচ্ছা, আপনার ইয়ারটা মেনশন এখানে না করলেও হবে, ইয়ার যেহেতু আপনি ইন্ট্রোডাকশনে দেখিয়েছেন। হ্যাঁ, সো আপনার কত বছর হলো 2007 থেকে 2012 বলেন তো? 6 years। তাহলে বলতে পারেন ন্যাশনাল গ্যালারি saw an upward trend over the period of 6 years as mentioned above, ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, over a period of 6 years, whereas আপনি যেহেতু বাকিগুলোর সাথে কম্পেয়ার করবেন, তাহলে বলবেন যে ভিক্টোরিয়া, and যেভাবে ওদের নামটা লেখা আছে ওভাবে লিখতে হবে, হ্যাঁ, মিউজিয়াম and ব্রিটিশ মিউজিয়াম কি দেখেছি, ইউ শেপড একটা ট্রেন্ড চলে আসছে না? সো এভাবে লিখতে পারেন, ইউ শেপড trend in
in terms of visitor numbers লিখতে পারেন অথবা পপুলারিটি লিখতে পারেন ঠিক আছে যদি মনে করেন যে নাম্বার বেড়ে যাচ্ছে ওয়ার্ড নাম্বার বেড়ে যাচ্ছে তখন আপনি কি করতে পারেন একটা সিনোনিম ব্যবহার করে ফেলবেন নাম্বার অফ ওয়ার্ড কমানোর জন্য ঠিক আছে ওকে আপু সো এখানে দেখেন আমি কি লিখেছি ন্যাশনাল গ্যালারিজ অন আপওয়ার্ড ট্রেন্ড আর বাকি দুইটা হচ্ছে ইউ শেপ ট্রেন্ড সো এটা হচ্ছে একটা ওভারঅল আমি পিকচার দিয়ে দিলাম মানে আমি এমন একটা লাইন এমন একটা ওভারভিউ দিয়েছি যেটা দেখলে এক্সামিনার যদি গ্রাফের দিকে নাও তাকায় সে গ্রাফটা বুঝতে পারবে কিরকম মানে সে মেন্টালি গ্রাফটাকে ভিজুয়ালাইজ করতে পারবে না দেখে সো এরভাবে আপনাকে ওভারভিউটা লিখতে হবে ওকে আচ্ছা তারপর কি বলেছে তো এটা গেল ওভারভিউ পরে হচ্ছে আপনি ওভারভিউটাকে এক্সপ্লেইন করবেন সো এক্সপ্লেইন করতে হলে সো আপনি নেক্সট যতগুলা প্যারা দিবেন সবগুলা প্যারাতে হবে আপনার এক্সপ্লেনেশন অফ ওভারভিউ ঠিক আছে এগুলাই হচ্ছে আপনার মেইন ফিচার্স এই ওভারভিউটাকে এক্সপ্লেইন করে বোঝানোর জন্য আপনি ফিচারগুলো লিখবেন মেইন ফিচার্সগুলো লিখবেন ওকে সো ওভারভিউটা হচ্ছে আমরা প্রথমে বলেছি যে ন্যাশনাল গ্যালারি আপওয়ার্ড ট্রেন্ড দেখেছে কিভাবে আপওয়ার্ড ট্রেন্ড দেখেছে এটার একটা এক্সাম্পল দিলেন দেন বাকিগুলোর এক্সাম্পল হচ্ছে এভাবে আমরা আস্তে আস্তে দিয়ে দিব ঠিক আছে সো ন্যাশনাল গ্যালারি একটা এক্সাম্পল দেখি পিরিয়ড অফ 6 ইয়ার্স যেমন সব থেকে কম পপুলার ছিল সে 2007-এ হ্যাঁ আর 2012-এ সে সব থেকে বেশি পপুলার ছিল তারপর আপনি বলতে পারেন যে 2007 থেকে 2012-এ সে কতখানি তার ভিজিটার নাম্বার বেড়েছে ওকে অ্যান্ড ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের জন্য হচ্ছে আপনি বলতে পারেন যে কতখানি ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম বেশি ছিল 2007-এ বাট দেন 2012 মাঝখানে দুইটা ইয়ারে কমে গিয়েছিল তারপর আবার 2000 কি বলে 11 থেকে এটা বেড়ে গেছে হ্যাঁ সো এভাবে বলবেন যে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ওয়াজ দ্য মোস্ট পপুলার মিউজিয়াম ইন দ্য ফার্স্ট 2 ইয়ার্স ব্র্যাকেটে দিবেন 2007 অ্যান্ড 2008 অথবা না দিলেও হবে বিকজ 2007 to 2012 তো আপনি প্রথম প্যারাতে মেনশন করেই দিয়েছেন হ্যাঁ সো বলতে পারেন যে Victoria and Albert Museum was the most popular museum in the early 2 years, which gradually saw a decrease in popularity in the later 2 years. However, it gradually recovered from 2011. ওকে সেইভাবে আপনার ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামের আরেকটা প্যারা দিয়ে দিলেন দেন আরেকটা প্যারা আপনি ব্রিটিশ মিউজিয়ামের কথাটা বললেন যে 2007 British Museum was the second most popular museum which gradually suffered a decline অথবা drastically whose popularity drastically declined in the later 2 years until it started recovering from 2010 তো ভাবে বললে আপনার ব্রিটিশ মিউজিয়ামের যেটা সেটাও হয়ে গেল এন্ড দেখবেন প্রত্যেকটা লাইন পর হচ্ছে একটু একটু করে আপনি নাম্বার মেনশন করে এক্সপ্লেইন করলেন একটা নাম্বারের এক্সাম্পল দিলেন কতখানি বেড়েছে কতখানি কমেছে তাহলে দেখবেন আপনার 150 ওয়ার্ড হয়ে যাবে আর 150 থেকে 170 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন সো 150 এর একটু বেশি হলেও সমস্যা নাই কিন্তু 150 কম হলে সমস্যা আছে সো এটা আমি আপনার ফিডব্যাকে লিখে দিয়েছি ফিডব্যাকটা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাকে একটা স্যাম্পল এরকম আনসার দিয়ে দিব ওটা পড়ে আপনি এটা আবার লিখবেন ওকে আপু আপনার হোমওয়ার্ক হচ্ছে রিরাইট দিস টাস্ক ওকে সো এটা গেল আমাদের ফিডব্যাক এখন চলে আসি
আপনার যেহেতু আজকে স্পোকেন ইংলিশ আইএলটিএস স্পিকিং ক্লাস, সো আমরা একটু গ্রামার দেখে নিব কুইকলি, দেন গ্রামার দেখতে দেখতে স্পিকিং এর বেসিকটাও ক্লিয়ার হয়ে নিব। ওকে, কারণ গ্রামারে প্রবলেম আছে। আর আপনাকে হচ্ছে একটা টেস্ট দিতে হবে, গ্রামার টেস্ট। সেটা আমরা চেষ্টা করব নেক্সট উইকে নেওয়ার। ওকে, সো আপনারা প্রিপারেশন নিতে থাকেন এই এখন থেকেই, যাতে করে গ্রামার টেস্টটা নেক্সট উইকে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন, ফার্স্টলি তো হাউ টু ইউজ দা, এই দাটা আমরা অনেক সময় ভুল ব্যবহার করি বা জানি না এক্স্যাক্টলি কখন ব্যবহার করতে হবে, সবসময় পারফেক্টলি ব্যবহার করা হয় না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো স্পেসিফিক নাউন বোঝাতে চাচ্ছেন হাইলাইট করে, তখন আমরা দা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, অনেকগুলো চেয়ার আছে রুমে, হ্যাঁ, ধরেন আমাদের ডাইনিং টেবিলে তো অনেকগুলো চেয়ার থাকে। সো আমি হয়তো স্পেসিফিক্যালি আমি যে চেয়ারটায় বসি ওই চেয়ারটার কথা বলছি, যে গিভ মি দ্যাট চেয়ার, তাই না? হয় আপনি দ্যাট, দিস ব্যবহার করতে পারেন, অথবা দিস দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করতে পারেন, দা ব্যবহার করতে পারেন। যখন আপনি স্পেসিফিক্যালি মেনশন করছেন যে আমার ওই চেয়ারটাই লাগবে, গিভ মি দ্য চেয়ার, ঠিক আছে, যে চেয়ারটা আমি বসি, সে দাটা শুনে বোঝা যাবে যে সে কোন চেয়ারের কথা বলছে। অবশ্যই আপনি তাকে বলবেন যে বুঝে যে কোনটা লাগবে, রাইট? অথবা আপনি হচ্ছে বলতে চাচ্ছেন যে অনেকগুলা ব্যাগের মধ্যে আপনার যে ব্যাগটা লাগবে সেই ব্যাগটা দিতে, তখন বলবেন গিভ মি দ্য ব্যাগ, যে ব্যাগটা আপনি সবসময় ব্যবহার করেন সে জানে, তাহলে সে আপনাকে ওটা দিবে। অথবা আপনি বলতে চাচ্ছেন যে আই ওয়ান্ট দ্য ক্যান অফ জুস, যেই জুসটার কথা আপনি আগে বলে রেখেছিলেন, অথবা সে জানে আপনি কোন জুসটা পছন্দ করেন, তখন সে আপনাকে ওই ক্যানের জুসটাই দিবে। ওকে, সো দা হচ্ছে স্পেসিফিকলি আমরা যখন কিছু বলতে চাই। আরেকটা সময় হয় যখন আছে আপনি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করে থাকেন। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো হচ্ছে র্যাঙ্কের সব থেকে হাইয়েস্ট, যেমন সব থেকে খারাপ, সব থেকে ভালো। সব থেকে ভালোকে বলি আমরা দ্য বেস্ট, সব থেকে খারাপকে বলি আমরা দ্য ওয়ার্স্ট, সব থেকে বড়টাকে আমরা বলি দ্য বিগেস্ট, সব থেকে ছোটটাকে বলি আমরা দ্য স্মলেস্ট। সো দ্য ওয়ার্ডটা যে কোনো সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা ব্যবহার করব। Okay, যেমন the smallest car, the biggest house, the best student, the worst teacher. When using time expressions such as the past, the present, the future, the 18th century, such as the 1960s, so আমরা যখন time expression ও use করি বিশেষ time বোঝানোর জন্য, আমরা the ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন we live in the present moment, we live, we want to create the future. She has been teaching this since the 1960s. We have been reading this history that has come from the 18th century. Okay, so এরকম টাইম এক্সপ্রেশনস এর বেলায়ও আমরা the ব্যবহার করতে পারি, বাট রিমেম্বার দাটা আপনাকে কখন ব্যবহার করতে হবে। যেমন এটাও অনেকে বলে যে the 1960, নো, the 1960 হবে না, the 1960s হবে। রিমেম্বার, আপনি যদি ইয়ার মেনশন করেন তাহলে আপনাকে ইয়ারের সাথে একটা এস বসাতে হবে, যদি আপনি পুরো একটা বছরের কি বলে ডেকেড বুঝান, লাইক 10 বছরের একটা পিরিয়ড বুঝান, অথবা 100 বছরের একটা পিরিয়ড বুঝান, মানে 100 বর্ষ হলে বা 10 বছর হলে আপনি যখন একটা পিরিয়ড মেনশন করতে চাবেন, ইয়ারের এই ইয়ার থেকে শুরু করে এই ইয়ার পর্যন্ত, তখন আপনি দা ব্যবহার করতে পারবেন। বাট এভাবে বলতে হবে যে 1960s, দ্য 1990s, মানে 90-র বছর, 90-র ঘরের যে মানুষরা জন্ম হয়েছিল সেই মানুষদের কথা বা সেই সালের ঘটনাগুলা, 1990s এর ঘটনা, 1990s এর মুভি, 1990s এর মানুষ, 1990s এর হিস্ট্রি,
এটা দিয়ে বোঝায় যে 1990 থেকে বাকি যে 1999 পর্যন্ত যত সাল গিয়েছে সেই সবগুলো সালে কি হয়েছে। বাট এভাবে বলতে পারবেন না যে আই ওয়াজ বর্ন ইন দ্য 1997, নো, এভাবে বলা যাবে না। বাট অনেকগুলো পিরিয়ড, ওই সময়ের অনেকগুলো পিরিয়ডকে বুঝাবে যখন, এবং ইয়ারের সাথে আপনি যদি এস ব্যবহার করেন তাহলে আপনি দা ব্যবহার করতে পারবেন। যেমন 1960 থেকে 1969 পর্যন্ত যে ইয়ারগুলা, ওই সবগুলা ইয়ারকে বোঝানোর জন্য আপনি বলতে পারেন দ্য 1960s। বোঝা গেছে? আচ্ছা, তারপর এক্সাম্পলস অফ দ্য ইন আ সেন্টেন্স। ওকে, এটাতে বলেছে জন ইজ দ্য বেস্ট অ্যাট পিয়ানো, lions are the most dangerous animal, we are going to the ball game tonight, he is the tallest boy in the class, it is the oldest building, Adam was the first man, I'm going to the bank। সো এখানে দেখেন তার কিছু এক্সাম্পল আছে। আর কোন শব্দগুলোর আগে দা বসানো যাবে না এটাও মাথায় রাখতে হবে। যেমন আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো আমরা গুনতে পারি না, মেজার করতে পারি না, সহজে হাতে গোনা যায় না, হ্যাঁ, সেইগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। অ্যান্ড আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল হলো ওয়াটার, দা ওয়াটার বলা যাবে না, দা মিল্ক নেভার, দা এয়ার কখনোই না। proper nouns such as names, proper noun মানেই হলো কোনো কিছুর বা কোনো কারোর নাম। সো প্রপার নাউনের আগেও দা ব্যবহার করা যাবে না। যেমন আমরা কখনো বলবো না দা আমেনা, নো। কখনো বলবো না দা আশরাফ, নো। possessive nouns such as my, your or his, এগুলোর আগেও দা ব্যবহার করা যাবে না। দা মাই কিন্তু কখনোই হয় না, আমরা জানি। ইনডেফিনিট প্রোনাউন্স such as someone or everyone, দা everyone, দা someone, এটাও বলা যাবে না। ওকে, সো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আই হোপ এখানে কোনো প্রশ্ন নাই, যদি থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে বলছিলাম যে আমাদের রাইটিং টাস্ক থেকে কিছু প্রবলেম পেয়েছি। সো সেটা যেমন ইনক্রিজ, দ্যাট ইজ বলা যাবে না, ইনক্রিজ বাই বলতে হবে, অথবা ইনক্রিজ টু বলতে হবে, অথবা ইনক্রিজ ইন বলতে হবে। বাই কখন বলবো? বাই তখন বলবো যখন আপনি বোঝাতে চাচ্ছেন কতখানি বেড়েছে। ইনক্রিজ বা ডিক্রিজ দুইটার বেলায় আমরা একইভাবে একই প্রিপোজিশন ইউজ করব, বাই বা টু বা ইন। এখন কখন কোনটা ব্যবহার করব সেটা আপনার সিচুয়েশনের উপর নির্ভর করছে। ধরেন 2012 সালে আমার 10 জন এমপ্লয়ি ছিল, 2011 সালে আমার 5 জন এমপ্লয়ি ছিল, তাহলে 5 থেকে 10-এ চলে গেছে 1 বছরে। তার মানে 2011 থেকে 2012-তে আমার 50% এমপ্লয়ি বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে, রাইট? সো আমরা বলতে পারি যে my employees increased by 10%, the number of my employees increased by 10%. সো কতখানি বেড়েছে? The number of my employees increased by 50%. যদি 10% বাড়ে তাহলে 10% বলবো। সো কতখানি তফাৎ, ওই তফাৎটা যদি বোঝাতে চান তাহলে আমরা বাই ব্যবহার করব, ঠিক আছে? যদি 50% বাড়ে তাহলে ইনক্রিজ বাই 50%, যদি 10% বাড়ে তাহলে ইনক্রিজ বাই 10%, যদি কমে যায় তাহলে ডিক্রিজ বাই হবে। হ্যাঁ, আর যখন আমরা বলতে চাচ্ছি যে এত থেকে এততে চলে গেছে তখন আমরা বলবো টু। যেমন ইনক্রিজ ফ্রম 25 টু 99%, মানে 25% ছিল আগে, এখন 99% হয়ে গেছে, তাহলে টু হবে। আপনি তখন বলবেন ইনক্রিজ বা ডিক্রিজ টু 99%, বা যতখানি পার্সেন্ট বেড়েছে অততে আপনি বলবেন। ওকে, অথবা আপনি মিলিয়ন ইউজ করেছিলেন আপনার টাস্কে, তো সেখানে বলবেন ইনক্রিজ টু কত মিলিয়ন, মোর দ্যান 15 মিলিয়ন, রাইট? আচ্ছা, তারপর নাউনে কিভাবে হবে? যদি আপনার ইনক্রিজ বা ডিক্রিজের পরে আপনি নাউন ব্যবহার করেন তাহলে ইন হবে। ওকে, যেমন ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা আমরা কখন বলতে পারি? আমি একটা এক্সাম্পল দিই। There was
an increase in temperature. So আমরা রাইটিং টাস্কে অলওয়েজ একটু অ্যাডজেক্টিভস ব্যবহার করতে পছন্দ করি, এক্সামের লাইক করে, তার জন্য আপনি বলতে পারেন there was a slight increase in temperature. হয়তো গ্রাফ দেখে দেখা যাচ্ছে যে টেম্পারেচার খুব অল্প বেড়েছে, হ্যাঁ বেড়েছিল, সো পাস্টে বলতে হবে, আপনি বলতে পারেন there was a slight increase in temperature. আর কখন হতে পারে, মানে টেম্পারেচার তো নাউন, তো টেম্পারেচার বেড়ে গেলে আপনি বলবেন ইনক্রিজ ইন টেম্পারেচার। আর কিছু কিছু হতে পারে, ধরেন আপনি দর্জির কাছে গেছেন, দর্জির কাছে গিয়ে আপনার একটা ড্রেস সেলাতে দিয়েছেন, তো ড্রেসটা একটু বেশি বড় হয়ে গেছে, তখন আপনি কি বলবেন? হিউজ না বলে চেষ্টা করবেন একটু অ্যাডভান্স ইংলিশ ইউজ করতে, হ্যাঁ। Significant. There was a significant increase in my dress size. Okay, so size or noun, তো সেই ক্ষেত্রে আপনার ইনক্রিজের পরে ইন হবে। Okay, so increase in temperature, increase in size, increase in value, increase in value হতে পারে। কোথায় চলে গেল? ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে, কোনো কিছুর ভ্যালু কমে গেছে, হ্যাঁ, বা অ্যামাউন্ট হতে পারে, ফিগার হতে পারে, নাম্বার হতে পারে, তারপর আর কি হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, তাই না? এভাবেও আপনি বলতে পারেন ইনক্রিজ ইন পার্সেন্টেজ, এটা দেখবেন রাইটিং টাস্ক 1-এ অনেক কাজে লাগবে। সো এটা ইনক্রিজ এবং ডিক্রিজের পরে কখন বাই হবে, কখন টু হবে আর কখন ইন হবে, এটা খুব ভালো করে মেমোরাইজ করে প্র্যাকটিস করে করে মেমোরাইজ করে ফেলবেন। হ্যাঁ, এগুলো দিয়ে সেন্টেন্স বানাবেন, আপনার হোমওয়ার্কটা লিখে রাখেন, মেক সেন্টেন্সেস উইথ দ্য increase or decrease by, to or in. ওকে, এটা একটু লিখে ফেলেন। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 3, সিঙ্গুলার নাউন ভার্ব, প্লুরাল ভার্ব দেওয়া যাবে না। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব হবে, না হলে এটা ইনকারেক্ট শো করবে। যেমন the news are coming soon, no, নিউজ কিন্তু সিঙ্গুলার নাউন, ঠিক আছে, নিউজের সাথে যদিও এস আছে, বাট নিউজ একটা সিঙ্গুলার নাউন, এটার ওয়ার্ডটা এভাবেই লিখে, তাই শুনতে প্লুরাল মনে হয়, বাট ইটস নট প্লুরাল। সো নিউজ যেহেতু সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সাথে ইজ বসাতে হবে, যেমন দ্য নিউজ ইজ ব্যাড, দ্য নিউজ ওয়াজ ব্যাড। সো এরকম আমাদের সিঙ্গুলার নাউনই সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। Okay, so key points about singular noun with plural verb. Incorrect usage হবে, example of error হচ্ছে the team are practicing today. So team কিন্তু যদিও মনে হচ্ছে যে টিমের মধ্যে তো অনেক মানুষ আছে, এটা তো প্লুরাল হওয়া উচিত, বাট গ্রামাটিক্যালি টিম হচ্ছে যেহেতু একটা গ্রুপ অফ পিপল বোঝায়, রিমেম্বার টিম একটা গ্রুপ অফ পিপল বোঝায়, এটার জন্য এটা সিঙ্গুলার নাউন, অ্যান্ড এটার সাথে ইজ বা ওয়াজ বসবে, আর বা ওয়ার বসবে না। ওকে, সো দ্য টিম ইজ প্র্যাকটিসিং টুডে, এটা হবে কারেক্ট সেন্টেন্স। সো দ্য টিম নিয়ে আপনি কিছু সেন্টেন্সেস বানাবেন, এটাও লিখে রাখেন। দেন উই হ্যাভ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি টাস্কে বলেছিলাম যে অ্যাড এস অর ইএস উইথ দ্য ভার্ব অনলি ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, যখন আমাদের সিঙ্গুলার সাবজেক্ট থাকবে। সাবজেক্ট মানে হচ্ছে আপনি যে বিষয়ে কথা বলছেন, যার বিষয়ে কথা বলছেন সেন্টেন্সে, সে হচ্ছে আপনার সাবজেক্ট, অ্যান্ড বাকি সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে প্রেডিকেট, এটাও লিখে রাখেন। সো এক্সাম্পল হতে পারে she does, he does, she eats, he eats, যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে চান, মানে যেগুলো রেগুলারলি হয়, যেমন আমরা প্রতিদিনই ভাত খাই, I eat rice, বাট I ইউর সাথে কখনো এস বা ইএস বসে না, এটা হচ্ছে এক্সেপশনাল প্রোনাউন। ওকে, এগুলো হচ্ছে এক্সেপশনাল প্রোনাউন।
I আর ইউটা হলো নর্মালি প্লুরাল নাউন বা প্রোনাউনে যেভাবে ভার্ব অ্যাগ্রিমেন্ট হয় ঠিক ওভাবে I আর ইউর সাথেও হয়। ওকে, সো I আর ইউ বাদে বাকিগুলোর সাথে বাকি যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা এস বা ইএস ব্যবহার করতে পারি, বাট প্লুরাল হলে হবে না। যেমন দে ডু, দে ডাজ হবে না, উই ইটস হবে না। বাট এই ভুলগুলো অনেকেই করে অ্যান্ড এগুলোর জন্য মার্কস কেটে যায়। এগুলো কিন্তু গ্রামাটিক্যাল এরার, সো অফকোর্স আলসো মার্কস কাটবে। সো রিমেম্বার, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এস বা ইএস বসবে প্রেজেন্ট টেন্সে আই বা ইউ বাদে, আর প্লুরাল সাবজেক্টের সাথে এস বা ইএস বসবে না, যে কোনো টেন্সে বসবে না। আর হলো আই বা ইউর মতোই এগুলো আমরা ব্যবহার করবো, যেমন আই ডু, দে ডু, ইউ ডু, উই ডু। ঠিক আছে, আচ্ছা, হ্যাপেনিং এর পরে অলওয়েজ টু বসবে, উইথ বসবে না। অনেকে আবার বলে দিস ইজ হ্যাপেনিং উইথ মি, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, যদিও এটা অনেকে বলে বাট এটা গ্রামাটিক্যালি ভুল। সো রিমেম্বার, হ্যাপেনিং এর পরে অলওয়েজ টু হবে। দিস ইজ হ্যাপেনিং টু মি, দিস ইজ হ্যাপেনিং টু ইউ, দিস ইজ হ্যাপেনিং টু হার। When can we use quantity? আমরা কোয়ান্টিটি শুধুমাত্র কাউন্টেবল নন লিভিং থিংস এর বেলায় ব্যবহার করতে পারি। আনকাউন্টেবল কোনো বিষয়ের সাথে ব্যবহার করা যাবে না, বা কোনো মানুষের সাথে বা কোনো প্রাণীর সাথে ব্যবহার করা যাবে না। কোয়ান্টিটি শুধুমাত্র জিনিসের ক্ষেত্রে এবং নন লিভিং থিংস বা কাউন্টেবল নন লিভিং থিংস এর ক্ষেত্রে। কাউন্টেবলও হতে হবে। দুইটা ক্রাইটেরিয়া কোয়ান্টিটি ব্যবহার করার জন্য, একটা হচ্ছে কাউন্টেবল হতে হবে আর একটা হলো নন লিভিং থিংস হতে হবে। সাচ অ্যাজ ফুড, খাবার যেগুলো কাউন্ট করা যায়, যেমন অ্যাপেলস, তারপর হচ্ছে আপনার পেপারস, ভেজিটেবলস, ফ্রুটস, যেগুলো কাউন্ট করা যায়। বাট সুগার, তারপর হচ্ছে রাইস, এগুলো তো কাউন্ট করা যায় না, এগুলোর ক্ষেত্রে বলা যাবে না। Okay, so example হচ্ছে there were very small quantities of peppers on sale in the market. Test revealed a small quantity of arsenic in the soft drink. ওকে, সো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল দেখে নেবেন। আর এখানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের উপর অনেক বড় একটা ডিসকাশন আছে, গ্রামাটিক্যাল বিষয় আছে, এই আর্টিকেলটা সিলেক্ট করে পড়ে নেবেন। ওকে, দেন উই হ্যাভ সাম আনকাউন্টেবল নাউন এক্সাম্পলস, যেমন স্নো, রেইন, এগুলোও কিন্তু আনকাউন্টেবল। কোয়ান্টিটি অফ স্নো কখনো বলা যাবে না, অ্যামাউন্ট অফ স্নো বলা যাবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কিছু uncountable noun. Okay, then we have many and much. Many হচ্ছে countable noun এর বেলায় আপনি ব্যবহার করতে পারবেন, but much শুধুমাত্র uncountable noun এর বেলায় ব্যবহার করা যাবে। যেমন many fruits বলা যায়, but much fruits বলা যাবে না। ওকে, যেগুলা কাউন্ট করা যায় সেগুলোর ক্ষেত্রে শুধু many ব্যবহার করা যাবে, আর lot of ব্যবহার করা যাবে, কিন্তু much ব্যবহার করা যাবে না। মাছ শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের বেলায় ব্যবহার করা যাবে, যেমন she ate too much rice, সে খুব বেশি ভাত খেয়ে ফেলেছে। ওকে, I have too much hair on my head, it is raining too much, it is snowing too much. ওকে, সো many আর মাছের পার্থক্যটা একটু নোট ডাউন করে রাখবো। Never use to after visit or explore. ভিজিট বা এক্সপ্লোরের পরে কখনো আমরা টু ব্যবহার করব না। ওকে, ভিজিট বা এক্সপ্লোরের পর আমরা কখনো টু ব্যবহার করব না। যেমন উই এক্সপ্লোরড দ্য মিউজিয়াম, কখনো বলবো না উই এক্সপ্লোরড টু দ্য মিউজিয়াম। দে ভিজিটেড আওয়ার হাউস, নট দে ভিজিটেড টু আওয়ার হাউস। ওকে, সো নাম্বার 9 হলো কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস। এগুলো হচ্ছে দেখবেন আপনার রাইটিং টাস্কগুলোতে অনেক কাজে লাগবে। সেগুলো আমরা কম্পারিজন বোঝানোর জন্য, বা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে লিঙ্ক আপ করার জন্য, সিমিলারিটি বোঝানোর জন্য, বা সিচুয়েশন চেঞ্জ বোঝানোর জন্য, অনেকগুলো কারণে আমরা এই ধরনের ফ্রেজ বা ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। ফার্স্টলি তো অন দ্য কন্ট্রারি, যেটাতে আপনি ভুল করেছিলেন, এটা অনেকেই ভুল করে, সো নট আ বিগ ডিল, বাট মনে রাখতে হবে আইএলটিএস এক্সামে তো ভুল করা যাবে না। সো অফকোর্স অন দ্য কন্ট্রারি লিখতে হবে, অন দি আদার হ্যান্ড লিখতে হবে, অন আদার হ্যান্ড লিখলেও ভুল হবে।
সো যেই ফ্রেজগুলো যেভাবে ইংলিশে বলা আছে ওভাবেই আমরা ব্যবহার করব, এগুলোকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো না, বিকজ এগুলো হচ্ছে ফ্রেজেস, কনজাংশনস, লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো যেভাবে থাকে ওভাবেই ব্যবহার করতে হয়। ওকে, সো আমাদের কম্প্যারিজন বোঝানোর জন্য অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট টু, অ্যাজ অপোজ টু, তারপর whereas, not only but also, neither nor, either or, এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। অ্যাজ অপোজ টু হচ্ছে একদমই কন্ট্রাস্টের মতো, পুরোটাই বিপরীত কিছু যদি আপনি বলতে চান তাহলে অ্যাজ অপোজ টু বলবেন। সেগুলো দিয়ে সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, এটাও আপনার হোমওয়ার্ক। সো রিমেম্বার যে এগুলা কোনটা কি মিন করে, কোন সিচুয়েশনে আপনি বলবেন, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সো অ্যাজ অপোজ টু হচ্ছে আপনার টু শো সামথিং টোটালি অপোজিট। আমি একটা এক্সাম্পল দেই, যেমন হি, আচ্ছা হি না দিয়ে আমরা হচ্ছে মিউজিয়ামের কথাই বলি, যেটা আমরা একটু আগে দেখলাম। দ্য British Museum's popularity saw a U-shaped trend over a period of, এমনি just example দিই, 7 years, where as opposed to, আচ্ছা এটার থেকে আরেকটু ভালো এক্সাম্পল হবে পুরো বিপরীত কিছু দিলে। হ্যাঁ, বিপরীত বলতে হচ্ছে আমরা হচ্ছে একটাতে যদি ইনক্রিজ দেখি আরেকটাতে যদি ডিক্রিজ দেখি তাহলে এটা কমপ্লিটলি বিপরীত হয়। সো এটার জন্য অ্যাজ অপোজ টুটা ব্যবহার করা যাবে। সো যদি আমি দিই ডাউনওয়ার্ড ট্রেন্ড ওভার আ পিরিয়ড অফ 7 years as opposed to the National Museum, let's say ন্যাশনাল মিউজিয়ামে কি দেখেছি, আপওয়ার্ড ট্রেন্ড, রাইট? তাহলে এই একটা লাইন দিয়ে আপনি বুঝিয়ে দিলেন, অ্যাজ অপোজ টু ব্যবহার করে আপনি বুঝিয়ে দিলেন যে ন্যাশনাল মিউজিয়ামের ট্রেন্ডটা আপওয়ার্ড ছিল। দেখেন আমার বলতেও হলো না যে ন্যাশনাল মিউজিয়ামের ট্রেন্ডটা আপওয়ার্ড ছিল, কেন? কারণ আমি অ্যাজ অপোজ টু ব্যবহার করেছি। সো অ্যাজ অপোজ টু বুঝিয়েই দেয় যে আপনার ঘটনাটা বিপরীত ঘটেছে। So the British Museum's popularity saw a downward trend as opposed to the National Museum, as opposed to the National Museum's ট্রেন্ড বলতে পারেন বা পপুলারিটিও বলতে পারেন। যেহেতু এখানে মিউজিয়ামের ডিমান্ড, মিউজিয়ামের ভিজিটর নাম্বারের কথা বলেছে, সো এই ভিজিটর নাম্বার দিয়ে আমরা পপুলারিটিটা, এই খ্যাতিটা বুঝতে পারি, তার জন্য আমি পপুলারিটি ব্যবহার করেছি, তো সবসময় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? সো অ্যাজ আচ্ছা অপোজ টু আপু, টার দ্য পরে ব্রিটিশ আমাদের মিউজিয়ামস হচ্ছে কেন হবে? নাউনটা খেয়াল রাখতে আচ্ছা হবে বসানো এক্সকিউজ হয়েছে মি কিনা। আপু, জি আচ্ছা আপু আপু, বলেন। দ্য ব্রিটিশ মিউজিয়ামস কেন হবে আপু? ব্রিটিশ মিউজিয়াম কি একটা ইয়ে হবে না, একটা একটা ব্রিটিশ মিউজিয়াম হবে না? হ্যাঁ, এখানে হচ্ছে আমি ব্রিটিশ মিউজিয়ামের পপুলারিটি বলেছি, তাই না? হ্যাঁ, এটার জন্য অ্যাপোস্ট্রফি এসটা দিয়েছি। অ্যাপোস্ট্রফি এসটা কখন ব্যবহার করা হয় নাউনের সাথে? যখন নাউনের কোনো কিছু একটা বোঝানো হয় তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। এটা আমরা অনেক সময় ভুলে যাই, বাট এটা মনে রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি এসটা নাউনের সাথে শুধু তখন ব্যবহার করা হয় যখন নাউনের কোনো কিছু একটা বোঝায়। যেমন এখানে মিউজিয়ামের পপুলারিটি বলেছে, সো মিউজিয়ামস পপুলারিটি মানে হচ্ছে মিউজিয়ামের খ্যাতি, ঠিক আছে? ধরেন আমি বলতে চাচ্ছি জনের ব্যাগ, তখন কি বলবো? জনস ব্যাগ। তারপর অনেকে বলে যে বিড়ালের খাবার, তখন কি বলবো? ক্যাটস ফুড। ক্যাট ফুড না বলে কি বলবো? ক্যাটস ফুড। তাহলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি আপু? হ্যাঁ আপু বুঝতে পেরেছি। ওকে, সো আমরা হচ্ছে তাহলে দেখেন গ্রামারে এই লুপহোলগুলো বের হয়ে আসলে ভালো হয়, যত তাড়াতাড়ি আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে রিকভার করতে পারবেন, কারেক্ট করতে পারবেন, তত ভালো।
সো প্রতিদিন গ্রামারটা একটু রিভিউ করবেন, হ্যাঁ? আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? মিউজিয়ামসের কোথায় অ্যাজ অপোজ টু নিয়ে কথা বলছিলাম। ওকে, সো আমি হচ্ছে এটাও লিখে দিই। আপু আপনার মাইক কি মিউটেড হয়ে গেছে? না আপু, মাইক ঠিক আছে, আমি লিখছি তো এটার জন্য বলছি না। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই। পপুলারিটি অফ মিউজিয়াম, এটাকে যদি আমি অ্যাপোস্ট্রফি এসি লিখি তাহলে কি হবে? মিউজিয়ামস পপুলারিটি, তাই না? তারপর হচ্ছে ধরেন ব্যাগ অফ জন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? জনস ব্যাগ। ওকে, সো এগুলো মাথায় রাখবেন। এই ধরনের কিছু সেন্টেন্সেস আজকে লিখে ফেলবেন, হ্যাঁ, তাহলে মাথায় থাকবে। ওকে, সো তারপরে আসি অ্যাজ অপোজ টু, আশা করি বোঝা গেছে। তারপর হলো আফটারওয়ার্ডস বা লেটার অন। লেটার অন ব্যবহার না করে আপনি কি বলতে পারেন? আফটারওয়ার্ডস। তারপর দেয়ারফোর, দেয়ারফোর এর পরিবর্তে অনেক সময় হেন্সও বলা যায়। ঠিক আছে, সো এগুলো একটু লিখে নেবেন, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করে ফেলবেন আজকে। আর এখানে ব্যান্ড 9 আরো অনেকগুলা এরকম লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টিভস এর এক্সাম্পল আছে এই লিঙ্কটাতে। এটাতে গিয়ে আপনি ব্যান্ড 9 কানেক্টিভস গুলো পড়ে ফেলবেন। আচ্ছা, তারপর হচ্ছে নাউন প্রোনাউন অ্যাগ্রিমেন্ট। দ্য ক্যাটস এর বেলায় অবশ্যই দে বলতে হবে, যেহেতু অনেকগুলো ক্যাট। আর যদি একটা ক্যাট হতো তাহলে দিস বলতাম, ইট বলতাম। ঠিক আছে, সো নাউন প্রোনাউন অ্যাগ্রিমেন্টটা তো আশা করি সমস্যা হবে না, যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, দেন উই হ্যাভ পাস্ট টেন্স, হ্যাঁ। সো পাস্ট টেন্সটা হচ্ছে আমরা কখন ব্যবহার করি? পাস্ট টেন্সে তো অনেক ধরনের পাস্ট টেন্স আছে, যেমন একটা আছে সিম্পল পাস্ট টেন্স, আর একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? সো এই টেন্সগুলো কখন কোনটা ব্যবহার হবে এটাও আপনাকে জানতে হবে। ওকে, সো সিম্পল পাস্ট টেন্স হচ্ছে আমাদের যে ঘটনাগুলো পাস্টে হয়ে শেষ হয়ে গিয়েছে, ওটার কোনো এফেক্ট এখন, ওটার কোনো রেজাল্ট বা ওটার কোনো কনসিকুয়েন্সেস, ওটার কোনো এফেক্ট প্রভাব কিছু এখন আর নাই। যেমন সে হয়তো কালকে কিছু একটা খেয়েছিল, ওটার প্রভাব আজকে থাকবে না। ওকে, যদি থাকে, ধরেন এখন অনেক সময় খেয়ে অসুস্থ হয়ে যায় কেউ, এরকম হয়, তাহলে এটা আপনি পাস্ট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট দিতে পারবেন, কারণ আগের ঘটনার প্রভাবটা তার এখনো রয়ে গেছে। বাট আগের ঘটনাটা ঘটে শেষ হয়ে গেছে, এবং আপনি কোনো সময় বলছেন না যে কয়টা থেকে কয়টা পর্যন্ত বা কতক্ষণ হয়েছিল, এরকম কিছু বলছেন না। আপনি জাস্ট সিম্পলি বলছেন যে আগে এই ঘটনাটা হয়ে শেষ হয়ে গেছে, এটার কোনো প্রভাব এখন আর নাই, কত সময় ধরে হয়েছে এগুলো কিচ্ছু আপনি মেনশন করছেন না, তখন আপনি সিম্পল পাস্ট টেন্সে কথাটা বলতে পারেন। For example, I went to work yesterday. She ate a banana yesterday. অথবা she completed the work. ওকে, কখন করেছে এটাও আপনি বলতে চাচ্ছেন না, সো সিম্পল পাস্ট টেন্স আপনি বলতে পারেন। ঠিক আছে, আর একটা হলো উইশেস এর ক্ষেত্রে। আচ্ছা, উইশেস এর ক্ষেত্রে, হাইপোথেসিস এর ক্ষেত্রে বা এক্সপ্রেশনের ক্ষেত্রেও আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা কি করব, আমরা সিলেক্ট করে ওপেন করব, তাহলে দেখবেন এখানে পাস্ট টেন্সের কতগুলো ব্যবহার সবগুলো আপনি দেখতে পারবেন।
ঠিক আছে, সো আপনি যদি এখন দেখে নিলেন কিভাবে লিংকটা ওপেন করতে হয়, ঠিক এভাবেই লিংকটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে দেখেন এখানে হচ্ছে পাস্ট টেন্সের কিছু ব্যবহার আছে। যেমন পাস্ট সিম্পলে হচ্ছে আমরা বলি আই ওয়ার্কড, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াসে কি বলি আই ওয়াজ ওয়ার্কিং। সো পাস্ট সিম্পল হচ্ছে আই ওয়ার্ক বলতে আমরা বুঝাই আমি কাজ করেছিলাম। আমি যদি বলি যে আমি কাজ করছিলাম তাহলে বলতে হবে আই ওয়াজ ওয়ার্কিং, পাস্ট কন্টিনিউয়াস। আর যদি বলি যে আমি কাজ করেছি কোনো একটা ঘটনার আগে তাহলে বলতে হবে আই হ্যাড ওয়ার্কড বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি কাজটা করেছিলাম। ওকে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 2 years ইন দিস কোম্পানি, আমি গত 2 বছর যাবত এই কোম্পানিতে কাজ করছিলাম, এখনো করছি না। এখনো যদি করে থাকি তাহলে আই হ্যাভ বিন হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বাট যেহেতু আমি আগের কথা বলছি এবং সেই ঘটনাটা আগে শেষ হয়ে গিয়েছে, এটার জন্য আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি। বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কোনো একটা নির্দিষ্ট সময়ে উল্লেখ করা থাকলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। For example, I had been working in this company for the last 2 years before I switched to another job. যদি দুইটা ঘটনা বলেন তাহলে past perfect continuous হতে পারে এবং একটা ঘটনা যদি আরেকটা ঘটনার আগে ঘটে থাকে। For example, আমি নতুন জবে যাওয়ার আগে এই কোম্পানিতে 2 বছর যাবত কাজ করেছিলাম, এটা বললে হবে I had been working in the company for the last 2 years before switching to another job. সো ইউজুয়ালি এটা দুইটা ঘটনার বেলায় বলা যায় এবং কত দিন যাবত এটা ঘটছিল সেটার বেলায় বলা যাবে। ওকে, সো আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন হি ওয়ার্কড অ্যাট ম্যাকডোনাল্ডস, হি হ্যাড ওয়ার্কড দেয়ার সিন্স জুলাই, হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট ম্যাকডোনাল্ডস, হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স জুলাই। ওকে, সো আমরা এভাবে বলতে পারি হি ওয়ার্কড অ্যাট ম্যাকডোনাল্ডস মানে সে ম্যাকডোনাল্ডসে কাজ করেছিল। হি হ্যাড ওয়ার্কড দেয়ার সিন্স জুলাই, সে জুলাই থেকে সেখানে কাজ করেছিল। আর হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট ম্যাকডোনাল্ডস বললে বুঝাবে সে ম্যাকডোনাল্ডে কাজ করছিল। হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার সিন্স জুলাই মানে সে জুলাই থেকে কাজ করছিল। ওকে, আচ্ছা, সো অনেক সময় দেখা যায় যে আমরা প্রেজেন্ট বা ফিউচার সিচুয়েশনে যদি হাইপোথেসিস বোঝানোর চেষ্টা করি, মানে আমাদের একটা চিন্তা বোঝানোর চেষ্টা করি যেটা আমরা মনে করছি এটা হতে পারে। যদি আপনি কিছু মনে করেন বা কেউ কিছু মনে করে এটা হতে পারে তাহলেও আপনি কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে পারবেন। যেমন মের পাস্ট হচ্ছে মাইট, রাইট? আমরা বলি না ইট মাইট বি ডেঞ্জারাস, আমরা মেবি ডেঞ্জারাস বলি না, কিন্তু ইট মাইট বি ডেঞ্জারাস বলি। কেন? কারণ এটা আমরা চিন্তা করছি, যে আমরা একটা ধারণা করছি যেটা ডেঞ্জারাস হতে পারে, তার জন্য আমরা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে পারি ইট মাইট বি ডেঞ্জারাস। ঠিক আছে, সাপোজ দে গট লস্ট হোয়াট উইল উই ডু, তো এটা মানে হচ্ছে যে তারা যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করব। ওকে, সো তখনও আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো যে কোনো ধারণা যে কোনো চিন্তা বোঝানোর জন্য যেটা এখনো হয় নাই বা ফিউচারে হবে বা এটা এখন হতে পারে সেগুলোর ক্ষেত্রেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাট বোঝাতে হবে যে এটা একটা চিন্তা, এটা একটা ধারণা। যেমন ইট মাইট বি ডেঞ্জারাস, ইট মাইট বি ইজি। অনেকে হচ্ছে ক্লাসে বলতে পারে যে আপনার টিচারকে হয়তো আপনি জিজ্ঞেস করলেন যে এই কোয়েশ্চেনটা কি আপনার আমাদের এক্সাম কি হার্ড হবে কিনা, তখন টিচার বলতে পারে ইট মাইট বি ইজি, রাইট? এটা ইজি হতে পারে, এটা জাস্ট আপনি ধারণা করছেন, একটা চিন্তা আপনি বলছেন। সাপোজ দে গট লস্ট, হয় তারা যদি হারিয়ে যায়, এভাবে বলতে পারেন। ওকে, সো দিস ইউজ ইজ ভেরি কমন ইন উইশেস। আমরা কিন্তু আমাদের ইচ্ছা প্রকাশ করার সময়ও পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, যেটা এখনো হয় নাই, বাট আপনার ইচ্ছা এটা যদি হতো তাহলে ভালো হতো। আপনার ইচ্ছাটা আপনি প্রকাশ করছেন, এটাতেও আপনি পাস্ট টেন্স বলতে পারেন, পাস্ট টেন্স ব্যবহার করতে পারেন। যেমন I wish it wasn't so cold, মানে আপনি উইশ করছেন যে
যদি ঠান্ডা না থাকতো তাহলে ভালো হতো। যে দেখবেন যে যারা বাঙালিরা নতুন নতুন বাইরের দেশে যায়, যেমন আমি যখন ইউকে গিয়েছিলাম প্রথম তখন হচ্ছে যখন অনেক ঠান্ডা থাকতো, তখন আমার মনে হতো যে ইস, ঠান্ডাটা যদি না থাকতো তাহলে কত ভালো হতো, কারণ কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে যায়। সো তখন মানুষরা কি বলে ওঠে, আই উইশ ইট ওয়াজন্ট সো কোল্ড। ওকে, সো এরকম হচ্ছে বিষয়গুলো। and in conditions with if, okay, condition যদি থাকে, আপনি যখন কোনো শর্ত বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে এটা যদি হতো তাহলে এটা হতো, এরকম সিচুয়েশনেও আপনি past tense ব্যবহার করতে পারবেন। যেমন he could get a new job if he really tried, মানে সে যদি জব পাওয়ার চেষ্টা করতো তাহলে সে জব পেতে পারতো, নতুন জব পেতে পারতো। if Jack was playing they would probably win, মানে জ্যাক যদি খেলতো তাহলে তারা জিততে পারতো। ওকে, সো যখন আপনি কোনো একটা কন্ডিশনের কথা বলছেন তখন আপনি past tense ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর হাইপোথেসিস, উইশেস, কন্ডিশনস এর বেলায় past perfect ব্যবহার করতে পারবেন। যেমন it was very dangerous, what if you had got lost, মানে এটা তো অনেক মারাত্মক ডেঞ্জারাস ছিল, আপনি যদি হারিয়ে যেতেন তাহলে কি হতো। সো এখানে দেখেন ওরা হচ্ছে একটা হাইপোথেসিস দিয়েছে যেটা ডেঞ্জারাস হতে পারতো, আর একটা কন্ডিশন দিয়েছে যে আপনি যদি হারিয়ে যেতেন। সো এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করেছে। ওকে, সো প্রথম সেন্টেন্সটাতে দেখেন সিম্পল পাস্ট বলেছে ওয়াজ ভেরি ডেঞ্জারাস, আর সেকেন্ড সেন্টেন্সটাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করেছে হ্যাড গট। ওকে, সো আপনাকে বুঝতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটতে পারতো। I wish I hadn't spent so much money last month, যেমন লাস্ট মান্থে আমি যদি এতটা টাকা খরচ না করতাম তাহলে ভালো হতো, এটা বোঝানোর জন্য আপনি বলতে পারেন I wish I hadn't spent so much money last month. I would have helped him if he had asked, আমি তাকে হেল্প করতে পারতাম যদি সে আমার হেল্প চাইতো। And also to talk about the present in a few polite expressions. আপনি যখন নতুন কোথাও যাবেন, নতুন কারোর সাথে কথা বলবেন, তখন কিন্তু আমাদের পোলাইটলি বলতে হবে, অথবা একাডেমিক প্রফেশনাল এনভায়রনমেন্টেও আমরা পোলাইটলি কথা বলবো সবার সাথে। সো যে কারণে আমাদের পোলাইট এক্সপ্রেশনস গুলো শিখতে হবে। and এই পোলাইট এক্সপ্রেশনের সময়ও আপনি past tense ব্যবহার করতে পারবেন। যেমন আপনি হয়তো বা জিজ্ঞেস করছেন যে এই ট্রেনটা কি ইয়র্কে যাবে। দেখুন বাইরের দেশে গেলে এই ধরনের অনেক কোয়েশ্চেন করতে হবে, তখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি, আই ওয়াজ ওয়ান্ডারিং if this was a train for York, মানে আপনি হচ্ছে প্রথমেই তার কাছ থেকে একটু অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এক্সকিউজ মি বলে নিচ্ছেন, তারপর আপনি বলছেন যে আমি ভাবছিলাম এই ট্রেনটা কি ইয়র্কে যাবে, এটাই বোঝাচ্ছে এখানে। ওকে, সো আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি ভাবছিলাম। আপনি থিংকিং এর পরিবর্তে কি বলতে পারেন, ওয়ান্ডারিং। it's an advanced English word, হ্যাঁ, তো এটা আপনি লিখে রাখেন। থিংকিং এর পরিবর্তে আমরা বলতে পারি ওয়ান্ডারিং। থিংকিংটা খুবই বেসিক ইংলিশ ওয়ার্ড হয়ে যায়, অনেক রেগুলারলি ইউজ করে কনভারসেশনে, সো বেটার হয় একটু অ্যাডভান্স ইংলিশটা ইউজ করা, যেমন আই ওয়াজ ওয়ান্ডারিং। ওকে, সো আরেকটা হতে পারে আই জাস্ট হোপড ইউ উড বি এবল টু হেল্প মি। ধরুন আপনার কারো হেল্প দরকার, আপনি কিভাবে কথাটা শুরু করতে পারেন, আপনি বলতে পারেন আমি ভাবছিলাম আপনি যদি আমাকে হেল্প করতে পারতেন এই বিষয়ে। হ্যাঁ, সো আপনি বলতে পারেন তখন আই জাস্ট হোপড ইউ উড বি এবল টু হেল্প মি। অথবা আপনি প্রথমে জিজ্ঞেস করলেন আপনি কি চাচ্ছেন, তারপরে লাস্টে বলেন আই জাস্ট হোপ ইউ উড বি এবল টু হেল্প মি, তাকে কনভিন্স করার জন্য যাতে সে আপনাকে হেল্পটা করে। সো অনেক সময় দেখা যায় যে অনেকে হেল্প করতে চায় না, সো আপনি যদি কথাটা এভাবে শেষ করেন তাহলে সে আপনাকে হেল্প করতে ইন্টারেস্টেড হতে পারে। ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা পোলাইটলি কথা বলা শিখি। সেরকম পোলাইট এক্সপ্রেশনসও আমরা past tense ব্যবহার করতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে কিছু গ্রামাটিক্যাল আরো এক্সাম্পল আছে।
মানে এটাকে হচ্ছে একটা এটা একটা কুইজ, হ্যাঁ, এই কুইজটা হচ্ছে আপনি সলভ করবেন। ওকে, কুইজটা সলভ করে আমাকে দেখাবেন, ইটস ইওর হোমওয়ার্ক। লিখে রাখেন। কোথায় পাবেন? পাস্ট টেন্সের যে লিংকটা এখানে দিয়েছি সেটা ওপেন করলেই পেয়ে যাবেন। ওকে, সো দিস ওয়াজ পাস্ট টেন্স। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। যেখানে লিখে দিয়েছি কখন এগুলো ইউজ করা যাবে, কিভাবে ফর্ম করতে হবে, দেন কিছু এক্সাম্পল দিয়েছি। এটা দেখেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। I had been working on my essays the night before and I was very tired. আচ্ছা, এটা হবে the night before I was very tired. তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমি যে রাতে টায়ার্ড ছিলাম তার আগের দিন আমার এসেটা, তার আগের রাতে আমি এসেগুলো লিখে রেখেছিলাম বা এসেগুলো নিয়ে কাজ করছিলাম। But she had been practicing for weeks before the recital. রিসাইটালের আগে মানে আবৃত্তির আগে সে আবৃত্তির সপ্তাহ খানেক আগে থেকে সে প্র্যাকটিস করছে। I had been looking for a job for several months when I found this position. আমি অনেক মাস ধরে বা several months হচ্ছে কয়েক মাস ধরে, হ্যাঁ, কয়েক মাস যাবত একটা জব খুঁজছি, খুঁজতে খুঁজতে এই পজিশনটা পেয়েছি। এটার মানে হচ্ছে এটা যে I had been looking for a job for several months when I found this position, মানে এই পজিশনটা পেতে আমার কয়েক মাস জব খুঁজতে হয়েছে। By the time we finished the meal we had been sitting around the table for 6 hours. মানে আমাদের টেবিলে 6 ঘন্টা যাবত বসে তারপর মিলটা, খাবারটা শেষ করতে হয়েছে। তো আপনি ফুডের পরিবর্তে কি বলতে পারেন? মিল। ওকে, এটাও লিখে রাখেন। Jimin had been running 5 miles a day before he twisted his ankle. অ্যাঙ্কল হচ্ছে আপনার পায়ের মধ্যে দেখবেন একটা হিলের উপরে একটা ছোট গোল হাড় থাকে পায়ের পাতার মধ্যে, সাইডে, পায়ের সাইডে, ওটাকে বলা হয় অ্যাঙ্কল। ঠিক আছে, সো জিমিন 5 মাইলস হেঁটেছিল একদিনে তার অ্যাঙ্কেল টুইস্ট করার আগে, মানে অ্যাঙ্কেলে ব্যথা পাওয়ার আগে সে 5 মাইল হেঁটেছিল একদিনে। I had been cooking my mom's favorite dish when she walked into the kitchen. আমার মা কিচেনে যখন ঢুকে তখন আমি আমার মায়ের ফেভারিট ডিশ রান্না করছিলাম। ঠিক আছে, সো এটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটার সময় এটা ঘটেছিল বা কিছু একটা ঘটার আগে এটা ঘটছিল, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, সো দুইটা সিচুয়েশন বোঝানোর জন্য এই টেন্সটা পারফেক্ট এবং দুইটা সিচুয়েশনই পাস্টে ঘটতে হবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে, না হলে এটা অন্য টেন্সে চলে যাবে। ওকে, সো পাস্ট টেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আপু, পাস্ট টেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না আপু, নেই। আচ্ছা, তাহলে আমরা কিছু কুইজেস দেখি না, ওটা বেটার হবে। ওকে, লেটস প্লে সাম কুইজ। এটা হচ্ছে একটু ফাস্ট করব। কুইজটা এরকম হবে, একটা হচ্ছে যে আপনার কয়েক ধরনের কুইজ হতে পারে, বাট ফার্স্ট হচ্ছে আমরা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস করি। ওকে, আন্ডারলাইন চলে আসছে কেন? আচ্ছা, যাই হোক, জন নাম্বার 1 আনসার কি হবে বলেন তো?
ওকে আপু অ্যান্সার করেন। আপু শোনা যাচ্ছে না। আপু আমি এতে দিচ্ছি, কি বলে, ওকে মেসেজে দিচ্ছি, চ্যাটে দিয়ে দেন। ওকে আপু আপনার ওখানে দেখা যাচ্ছে না আপু, যে আপনার যে ইয়েটা আছে ব্ল্যাক কালারের ইয়েটা আর কি, যেটা স্ক্রিন, এটার কারণে আপু লেখাটা পড়া যাচ্ছে না। আচ্ছা আমি আবার দিচ্ছি। আপনার যে আপু ইয়েটা সরাই দেন আর কি, যে আপনার হচ্ছে কি বলে এটাকে, এই উইন্ডোটা সরাই দেন আপু, একটা যে মিনি উইন্ডো খুলে আছে, এটাকে আপু একটু নিচের দিকে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে।
আপু সবগুলো দিয়ে দিয়েছি। ওকে আপু, ওয়েল ডান। আমরা তাহলে দেখে নেই আনসার গুলো। ওকে, অ্যান্সার নাম্বার 1 দিয়েছেন জন ওয়াজ কামিং। অ্যান্সারটার কোয়েশ্চেন কি ছিল? জন ওয়াজ কামিং টু দ্য পার্ক when I called him. Okay, this is correct. Number 2, Miriam was listening to the radio. আচ্ছা, Miriam was listening to the radio until mom called. এটা হচ্ছে যেহেতু একটা until mom called বলেছে, মানে মম যতক্ষণ কল করেনি ততক্ষণ মিরিয়াম রেডিও শুনছিল। এটা হ্যাড বিন হলে বেটার, বাট ওয়াজ লিসেনিংটাও হবে, বাট হ্যাড বিন হলে বেটার। হ্যাঁ, আর 3 হচ্ছে ডেভিড ড্যাশ ওয়ার্কিং দ্য কোম্পানি বিফোর সুইচিং টু দিস প্লেস। আপনার অ্যান্সার হলো ডেভিড ইউজ টু। ওকে, ডেভিড ইউজ টু হবে না, কারণ ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে না। ইউজ টুর পরে অলওয়েজ ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, নেভার ইউজ আইএনজি with the verb after used to. ঠিক আছে? যেমন we used to work there. He used to play with me. She used to sing with us. Okay, so used to পরে কখনো ing হবে না। Okay? তাহলে অ্যান্সারটা কি হবে? ডেভিড had been working in the company before switching to this place. Past perfect tense বলতে পারেন, past simple tense বলতে পারেন, was working. Okay, number 4, Jeremy asked me to bring dash chair. আপনার অ্যান্সারটা কি? The chair. Very good. আচ্ছা, then we explored dash museum last week. The museum. Well done. আচ্ছা, নাম্বার 6, পপুলারিটি অফ মিউজিয়াম। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি? পপুলারিটি অফ মিউজিয়ামকে অন্যভাবে কিভাবে বলা যায়? রিনাউন কথা কি ইউজ করা যাবে? রিনাউন মানে পপুলারিটি না, পপুলারিটি কিন্তু নাউন। হ্যাঁ, সো রিনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সো এটা হবে না। আমরা রাইটিং টাস্কে দেখেছি না, মিউজিয়ামস পপুলারিটি একটা কোথাও লিখেছিলাম না, ওটা হতে পারে। ঠিক আছে, ও আপনি ওটা বলতে পপুলারিটি অফ মিউজিয়াম, এটা আপনার বাসায় আবার লিখবেন, মিউজিয়ামস পপুলারিটি লিখবেন। ঠিক আছে, সেভাবে নাম্বার অফ পপুলেশন আর কিভাবে লেখা যায় এটা লিখবেন। Then number 8 কি লিখেছে? National Museum saw an upward trend dash to British Museum's trend. So an upward trend compared to British Museum's trend. Okay. As opposed to যদি লিখতেন তাহলে কি বোঝাতো? ব্রিটিশ মিউজিয়ামের ট্রেন্ডটা উল্টা, একদম অপোজিট ছিল, মানে ওটা ডাউনওয়ার্ড ছিল। ওকে, সো অ্যাজ অপোজ টু ওয়ার্ডটা দিয়ে আপনি, ফ্রেজটা দিয়ে আপনি কিন্তু অপোজিট জিনিসটা বোঝাতে পারেন। Okay, then number 9, it dash raining since 8 o'clock. It has been raining. Perfect. Jeremy dash finished his lunch before you came. Jeremy had finished his lunch. Well done. Number 11 bullet, this increase dash 10% from month 1 to month 2. This increase by 10%. Yes. There was an increase dash popularity. There was an increase in popularity. Increased হবে না, increase হবে। Okay. আচ্ছা, 13 কি বলেছে? The heat increased dash 21 degree last week. The heat increased
বাই 21 ডিগ্রি লাস্ট উইক, হ্যাঁ এটা হতে পারে, অথবা 21 ডিগ্রিতে যদি চলে যায় তাহলে বলবেন টু 21 ডিগ্রি। ওকে, সো ওয়েল ডান, পারফেক্টলি কয়েকটা অ্যান্সার হয়েছে, কয়েকটা ভুল ছিল। সো আমরা এটা আবার করবেন হোমওয়ার্কে, আপনার হোমওয়ার্ক শিট ওপেন করে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। টেক কেয়ার। আপনার আর কোনো কিছু বলার আছে আপু? না, ঠিক আছে। ওকে আপু, তাহলে এটা হোমওয়ার্ক করে ফেলবেন আর একটা লিসেনিং টেস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? লিসেনিং টেস্টটা আপনার হোমওয়ার্ক থাকবে। আপু আমি ওই চাচ্ছি হোমওয়ার্ক হচ্ছে গিয়ে আপু, মানে আমার আপনার কাছে 2 উইক পরে যদি আপনি একটা ফুল মক দিতে পারতাম ভালো হইতো। শিওর আপু, তাহলে আপনি মক দিয়ে আজকে আপনাকে দিয়ে দেন। হ্যাঁ, আজকে তো হবে না আপু, সানডে বা স্যাটারডে দেখতে হবে। আচ্ছা, তাহলে মকের আগে আপনি হোমওয়ার্কটা শেষ করলেন যাতে আপনার মকটা পারফেক্টলি হয়। হ্যাঁ, তো আপনার হোমওয়ার্ক একটু লিখে রাখেন, রাইটিং টাস্ক 1টা আবার লিখবেন। আজকে গ্রামার এক্সারসাইজগুলো করবেন, যা যা শিখেছেন সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন। আর হলো আপনার রিডিং টেস্টটা কমপ্লিট করে দিবেন। দেন একটা লিসেনিং প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মকটা ভালো হবে। ওকে আপু, ওকে। ঠিক আছে, গুড লাক। আর স্পোকেন ইংলিশটা আর একটু প্র্যাকটিস করার জন্য আপনি একটা ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আমি আপনার মকের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ আপু আমার যে লিসেনিং টেস্ট কোথা থেকে করবো আপু, যে আপনি যেখানে দিয়েছিলেন না ওই লিঙ্কটা থেকে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা থেকে করবেন। ওকে, ঠিক আছে। ওকে, আমি তাহলে আপনাকে হোমওয়ার্কের ডকে এগুলো লিখে দিচ্ছি, ওই ডকটাতে অ্যান্সারগুলো আচ্ছা, দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর মক হচ্ছে তাহলে আপনার সানডেতে, আপনি আমাকে চ্যাটে একটু মকের ডেটা লিখে রাখেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ করে রাখেন, তাহলে আমার মনে থাকবে। ওকে আপু, তাহলে রাখছি, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।